আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আমি সাজেশন দিব। যেহেতু তোমাদের মাঝখানের পরীক্ষাগুলো হয়নি, তোমাদের লাস্ট পরীক্ষা ছিল হলো বিজ্ঞান, এটা দিয়ে তোমাদের আবার পরীক্ষা শুরু হবে। তোমরা এই পরীক্ষাটার প্রস্তুতি নিতে পারো এখন থেকে, যেহেতু তোমাদের দেখো 3টা টপিক শিখতে হবে। তো আমি 3টা টপিক্সের উপর তোমাদেরকে 3টা ভিডিও দিব, তোমরা এই 3টা ভিডিও একটু ভালো করে দেখে তোমরা এই বিষয়টা শিখতে পারো। পরীক্ষার পূর্ব প্রস্তুতি উপলক্ষে আর মূল প্রশ্ন পাইলে আমি তোমাদেরকে তখন প্রশ্ন এবং অ্যান্সার সহ সবকিছু দিয়ে দিব। এর আগে তোমরা পূর্ব প্রস্তুতি নিতে পারো এই বিষয়গুলো দিয়ে। দেখো এখানে আকাশ কত বড়, হ্যাঁ, আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি আর গতির খেলা, এই 3টা বিষয় তোমাদেরকে এখন শিখতে হবে। হ্যাঁ, এই 3টা বিষয়ের উপরে তোমাদের এবার প্রশ্ন থাকবে। তবে গতানুগতিক প্রশ্ন তোমরা যেগুলো শিখছো বা বইয়ে যেভাবে পড়ছো এইভাবে থাকবে না। হ্যাঁ, আর তোমরা কে কিভাবে বই পড়ছো হয়তো আমি জানি না। তো আমি যেভাবে দিচ্ছি তোমরা এভাবে একটু শিখে ফেলো, তাহলে তোমাদের পরীক্ষাতে অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, দেখো আমাদের এই 3টা টপিক্সের মূল বিষয়গুলো দেখো, আকাশ কত বড়, আমাদের জীবনে বিজ্ঞান প্রযুক্তি আর গতির খেলা। তো আজকে এই ভিডিওতে আমরা আকাশ কত বড় এই বিষয়ে সব পুরো বিষয়টা সম্পর্কে জানবো। মহাবিশ্বের যতগুলো বিষয় আছে আমরা এই প্রশ্নগুলো সম্পর্কে জানবো। দেখো আমি তোমাদের এখানে গুরুত্ব প্রশ্ন প্রশ্ন একটা রেডি করে দিয়েছি, এইভাবে তোমাদের এই অধ্যায় টপিক থেকে এইগুলো প্রশ্নের বাইরে থাকবে না। হ্যাঁ, এরকম প্রশ্ন হয়তো থাকবে, কিন্তু হুবহু এরকম থাকবে না, একটু চেঞ্জ থাকবে। তো আমি তোমাদের অনেকগুলো বিষয় দিয়েছি, আর সবগুলো বিষয় থাকবেও না, কারণ এখান থেকে তোমাদের 3টা অধ্যায় মিলায় প্রশ্ন হবে একটা। তো অতএব আমি প্রথম অধ্যায়ের উপরে একটা প্রশ্ন দিয়েছি, এভাবে দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের উপরে তোমাদেরকে প্রশ্ন দিব। তাহলে তোমরা ওই অনুযায়ী তোমরা শিখে ফেলবা। দেখো এখানে আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমাদের মনে জাগে লিখে রাখো। তোমার পাশের বন্ধুর সাথে তোমার চিন্তা শেয়ার করো। কোন সময়ের আকাশ ওর সবচেয়ে প্রিয়? দেখো তো এবার ওর প্রিয় আকাশকে তুমি আঁকতে পারো কিনা। চাইলে পোস্টার কাগজে কেটে ডিজাইন করতে পারো। তার মানে আমরা এখন আকাশ নিয়ে কিছু কাজ করবো, এর জন্য তোমাদের কতগুলো কাজ থাকবে। কাজ এক, এটা একক কাজ করতে হবে। কিরকম? যে তুমি এই প্রশ্নগুলোর উত্তরগুলো লিখবা, যে দিনের আকাশে কি কি দেখো, রাতের আকাশে কি কি দেখো, আকাশের দিকে তাকালে এখন নতুন কি কি চোখে পড়ছে, বা নতুন কি চিন্তা তোমার মাথায় আসছে। ভোরের আকাশের রং যেমন থাকে দুপুরেও কি তাই থাকে। আবার সন্ধ্যার আকাশের কখনো মানে কথাই ধরো না কেন, দিনের আকাশ যেমন সকাল দুপুর বিকালে রং পাল্টায়, রাতের আকাশও কি তাই। তো দিনে বা রাতের কোন সময়টার আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ? আকাশে এই লক্ষ লক্ষ যে তারা দেখতেছো, সবই কি একই রকম? সবার কি রং কি একই? সবাই কি একইভাবে মিটিমিটি করে জ্বলে? আসলে এগুলো আকাশ সম্পর্কে ধারণা। এখন তুমি তোমাদের হয়তো দিনে তুমি তোমার এখানে একক কাজের মধ্যে থাকলো যে তুমি আকাশ দেখো, চিন্তা করো এবার। হ্যাঁ, এবার তুমি আকাশ সম্পর্কে যে প্রশ্নগুলো উদয় হয় সেই প্রশ্নগুলো লিখে এবার ওর উত্তরও লিখতে পারো। তবে এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো হয়তো আমাদের মাথায় আসতে পারে, এই জন্য আমি এই প্রশ্নগুলোর উত্তর আকারে দিয়ে দিচ্ছি। দেখো দিনের আকাশে কি কি দেখি আমরা? দিনের আকাশে আমরা সূর্য, মেঘ, পাখি, উড়ন্ত প্লেন, কখনো কখনো রামধনু দেখতে পাই। রামধনু মানে রংধনু যেটা আমরা বলি। রাতের আকাশে কি দেখো? রাতের আকাশে আমরা দেখি চাঁদ, তারা, গ্রহ, কখনো ধূমকেতু, এগুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, উপগ্রহ। তো আকাশের দিকে তাকালে এখন নতুন কি কি চোখে পড়ছে? মানে তুমি মনে করো আকাশের দিকে তাকাচ্ছ, এখন কি কি চোখে পড়ছে? তো আকাশের দিকে তাকালে নতুন চিন্তা মাথায় আসতে পারে, যেমন মহাকাশে মানুষের বসবাস করা যাবে কিনা, নতুন গ্রহ বা নক্ষত্রের আবিষ্কার, মহাবিশ্বের রহস্য সম্পর্কে, এরকম হ্যাঁ মাথায় আসতে পারে। তো ভোরের আকাশের রং যেমন থাকে দুপুরে কি তাই না? ভোরে আকাশের রং সাধারণত কমলা, গোলাপি বা হালকা নীল হয়। আর দুপুরে আকাশ সাধারণত গাঢ় নীল বা সাদা রঙের হয়। তো আবার সন্ধ্যার আকাশের কথাই ধরো না কেন, দিনের আকাশ যেমন সকাল দুপুর বিকাল এত রং পাল্টায়, রাতের আকাশও কি তাই? আসলে সন্ধ্যার আকাশে রং পাল্টায়, যেমন কমলা, লাল, বেগুনি হয়, কিন্তু রাতের আকাশ সাধারণত কালো থাকে এবং তারাগুলো জ্বলে। তো দিন বা রাতের কোন সময়টা আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ? তো আমার সবচেয়ে বেশি পছন্দ রাতের আকাশ, কারণ তখন তারা, চাঁদ এবং অন্যান্য মহাজাগতিক বস্তুগুলো দেখা যায়। এবার দেখো, এবার এই প্রশ্নগুলো তাহলে তুমি একটু প্রাইমারি ধারণা দেখো, একবার দেখলেই হয়ে যাবে প্রশ্ন উত্তরগুলো। এবার তোমাদের মূল যেটা কাজ, আমরা তারপরে আসতেছি ধীরে ধীরে। দেখো, তো কাজ 2, এটা তোমাদের দলীয় কাজ। মনে করো যে তোমার কল্পনার অতীত, বিশাল মহাবিশ্ব, এই সব কিছুর একটা শুরু তো ছিল নিশ্চয়ই, তাই না? তা এখন মহাবিশ্বের সৃষ্টি কিভাবে, এ নিয়ে প্রাচীনকাল থেকে মানুষ অনেক মাথা কামিয়েছে, বিভিন্ন গল্প তৈরি করেছে, হয়েছে মুখে মুখে। সেই প্রাচীনকাল থেকেই জ্যোতির্বিদরা জানতে চেষ্টা করেছে মহাবিশ্বের শুরু কি করে হলো, গঠন কেমন। তো আকাশ সম্পর্কে অনেক গবেষণা করেছে, অনেক যুক্তিতর্ক দাঁড় করেছে, অনেক তথ্য দিয়েছে। এখন সেই তথ্যের আলোকে তোমরা 3টা প্রশ্নের উত্তর দিবা, যে দলে আলোচনা করে তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তরগুলো দিবা। এই 3টা প্রশ্ন তোমাদেরকে একটু ব্যাখ্যামূলক জানতে হবে। যেমন কি, যে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কি ছিল, তারপরে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো,
তারপরে পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্য কেন্দ্রিক মডেলের ধারণা বিবর্তনের পক্ষে যুক্তি কি ছিল, যে মানুষ কেন পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্য কেন্দ্রিক মডেলের দিকে গেল? কারণ আগে কিন্তু মানুষ মনে করতো যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরতেছে, পরে কেন মানুষ মনে করলো যে সূর্যকে কেন্দ্র করে সব ঘুরতেছে? তো দেখো যে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কি ছিল। তো প্রাচীনকালে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা বেশ ভিন্ন ছিল। তো প্রাচীন গ্রিক দার্শনিকরা বিশ্বাস করতেন যে পৃথিবী ছিল মহাবিশ্বের কেন্দ্র। এই ধারণাটি মূলত এরিস্টটল এবং টলেমির মতো দার্শনিকদের মতবাদ থেকে এসেছে, তারাই কিন্তু এটা মনে করতো, তাদের মাধ্যমে এটা ছড়িয়েছে। তো এই মডেলকে বলা হতো ভূকেন্দ্রিক মডেল, মানে জিওসেন্ট্রিক মডেল। তো এই মডেল অনুযায়ী পৃথিবী স্থির এবং অন্যান্য সকল গ্রহ নক্ষত্র পৃথিবীর চারপাশে ঘোরে, এবং মডেলটি বিভিন্ন ধর্মীয় এবং দার্শনিক বিশ্বাসের সাথে মিলিয়ে অনেক দিন পর্যন্ত জনপ্রিয় ছিল, মানুষ এটা বিশ্বাস করত। এবার পরের প্রশ্নটা দেখো, যে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা তাহলে কিভাবে এলো। আসলে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণাটি প্রথম প্রস্তাব করেন প্রাচীন গ্রিক দার্শনিক আরিস্তারাকাস। হ্যাঁ, তবে এই মডেলটি জনপ্রিয়তা পায় পোলিশ জ্যোতির্বিদ নিকোলাস কপারনিকাসের হাত ধরে। হ্যাঁ, কপারনিকাসের তোমরা নাম বড় হলে ধীরে ধীরে শুনতে পাবা। তো যিনি 1543 সালে তার বিখ্যাত একটা গ্রন্থ, নাম ইংলিশ নাম ছিল অন দ্য রিভলিউশন অফ দ্য সিলেস্টাইল স্পেয়ার্স, মানে এটা এই গ্রন্থটা তিনি প্রকাশ করেন। এই গ্রন্থে তিনি প্রথম সূর্যকেন্দ্রিক মডেলের ধারণাটা দেন। তো তোমরা কপারনিকাস দেখো, কপারনিকাসের মডেল অনুসারে সূর্য মহাবিশ্বের কেন্দ্রস্থলে অবস্থান করে এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো সূর্যের চারপাশে কক্ষপথে ঘোরে। তো এই মডেলটি একটু বৈজ্ঞানিক বিপ্লব সৃষ্টি করে। পরবর্তীকালে গ্যালিলি, জোহানেস ক্যাপলার, আইজাক নিউটন, তারা কিন্তু গবেষণার মাধ্যমে মানে এইটাকে আরো প্রমাণিত করেন। তাহলে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা এভাবেই এলো। এখন এই যে আগে যে মানুষ মনে করতো যে পৃথিবী কেন্দ্রিক সবকিছু ঘুরতো, পৃথিবী কেন্দ্র করে সবকিছু ঘুরে, পরে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এই ধারণার পক্ষে কি কি যুক্তি ছিল তোমরা বলে মনে করো? দেখো এখন যুক্তিগুলো কি ছিল। একটা ছিল গ্রহের গতিবিধি। তো ভূকেন্দ্রিক মডেল অনুযায়ী গ্রহগুলো জটিল পথে পৃথিবীর চারপাশে ঘোরে। তো এটা আসলে সমীচীন না, কারণ কোপার্নিকাসের মডেল অনুযায়ী সূর্যকেন্দ্রিক মডেলে গ্রহগুলোর গতিবিধি অনেক সহজ এবং সরল পথে হয়। তো প্রকাশ্য মডেল সমর্থন দেখো, গ্যালিলিও গ্যালিলি তার টেলিস্কোপের মাধ্যমে বৃহস্পতি গ্রহের উপগ্রহগুলো এবং শুক্র গ্রহের পর্যায়গুলোর পর্যবেক্ষণ করেন, যা কেবলমাত্র সূর্যকেন্দ্রিক মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। তো এভাবে আরেকটা হলো যে ক্যাপলার একটা সূত্র দিয়েছিল, যে জোহানেস ক্যাপলার তার গ্রহের গতি সম্পর্কে 3টা মৌলিক সূত্র দেন, তো যা কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ। আবার হলো নিউটনের মহাকর্ষীয় সূত্র দেখো। তো আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ মানে সূত্র সূর্যকেন্দ্রিক মডেলের আরো সমর্থন যোগায়, কারণ এটি গ্রহগুলোর গতিবিধি এবং কক্ষপথ ঘোরার প্রাকৃতিক কারণগুলো ব্যাখ্যা করে। এভাবে মানুষ আর কি পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণাগুলোকে বিশ্বাস করতে থাকে। হ্যাঁ, তো এবার তোমাদের কাজটাকে দেখো, মনে করো তোমাদের ফেলে দেওয়া জিনিসপত্র, যেমন কার্টুন কাগজ, রঙিন মোড়ক, কাপড়, গোলাকার কোনো কিছু, এরকম যে কোনো কিছু, হ্যাঁ, কাগজ দিয়ে একটা সৌর মডেল তৈরি করবা। সেখান থেকে প্রত্যেকে একটি করে গ্রহ বেছে নিয়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিবা, এবং নির্ধারিত গ্রহ সম্পর্কে তোমরা কিন্তু তথ্যগুলো উল্লেখ করবা, এবং এ নিয়ে একটা তোমরা অনুচ্ছেদ লিখবা। আসলে এক কথা হলো যে তোমাদেরকে আগে একটা সৌর মডেল আঁকতে হবে, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, যে সৌর মডেল আঁকতে হবে। এবার তোমরা সৌর মডেলটা আঁকার পর এবার তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে তোমরা যে কোনো একটা গ্রহ বেছে নেবা। বেছে নেওয়ার পর সেটা সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখবা। সেই অনুচ্ছেদের জন্য এই বিষয়গুলো থাকে, যেমন সেটা কত বড় পৃথিবী, পৃথিবীর তুলনায় কত বড়। তো তুমি যদি পৃথিবী আঁকো তাহলে পৃথিবীর তুলনায় কত বড় প্রয়োজন নেই, পৃথিবী নিয়ে যদি বলো, আর অন্য নিয়ে বললো তাহলে পৃথিবীর তুলনায় কত বড় এটা বলতে হবে। তারপর সূর্য থেকে কত দূরে, তাপমাত্রা কেমন, উপগ্রহ আছে কিনা, থাকলে কয়টা, গঠন কেমন, কঠিন তরল না গ্যাসীয়, বায়ুমণ্ডল আছে কিনা, দিনের দৈর্ঘ্য কত ঘন্টা, তারপর সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে, এরকম। এবার তাহলে এবার তারপরে হলো কি, তারপরে প্রশ্নটা হবে যে তোমার বাছাইকৃত গ্রহটিতে জীব বসবাসের কারণ বা না বসবাসের কারণ এটা তুমি লিখবা। ঠিক আছে? তো এখন তো আমি তোমাদেরকে এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে পরে দিয়েছি। তো আগে আমি তোমাদেরকে দিছি যে দেখো, আমি আগে ওটা উত্তরটা তোমাদেরকে শোনাই। দেখো, দেখো আমি পৃথিবী নিয়ে একটা অনুচ্ছেদ দিয়েছি। হ্যাঁ, তোমরা দেখো, এই যে পৃথিবী। তো পৃথিবী আমাদের সৌরজগতের তৃতীয় গ্রহ, এবং অন্যান্য গ্রহের তুলনায় আমাদের সবচেয়ে আমাদের কাছে সবচেয়ে পরিচিত হলো পৃথিবী। পৃথিবীর তুলনায় বৃহস্পতির আয়তন প্রায় 11 গুণ বড়, কারণ বৃহস্পতি তোমরা জানো সবচেয়ে বড় গ্রহ। সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। তাহলে সূর্য থেকে পৃথিবী প্রায় 93 মিলিয়ন মাইল দূরে, মানে প্রায় 150 মিলিয়ন কিলোমিটার দূরে। তো পৃথিবীর গড় তাপমাত্রা 57 ডিগ্রি ফারেনহাইট, প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস। তো পৃথিবী একটি উপগ্রহ আছে যার নাম হলো চাঁদ। তো পৃথিবী একটা কঠিন গ্রহ, এর পৃষ্ঠে তরল পানির বিশাল মহাসাগর আছে।
পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলে মূলত নাইট্রোজেন 78%, অক্সিজেন 21% এগুলো আছে। পৃথিবীর দিনের দৈর্ঘ্য হলো 24 ঘন্টা, মানে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 365 দিন, এরকম 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এরকম সময় লাগে, অর্থাৎ 1 বছর। তো পৃথিবীর তুলনায় বৃহস্পতির আয়তন অনেক বড়। সূর্য থেকে তার দূরত্ব প্রায় 484 মিলিয়ন মাইল। তো মানে প্রায় 778 মিলিয়ন কিলোমিটার। তো বৃহস্পতির তাপমাত্রা খুবই নিম্ন, তার গড় তাপমাত্রা প্রায় 243 ডিগ্রি ফারেনহাইট। বৃহস্পতি প্রায় 79টি গ্রহ উপগ্রহ আছে। তো বৃহস্পতি মূলত গ্যাসীয় গ্রহ এবং এর বায়ুমণ্ডলে প্রধানত হাইড্রোজেন, হিলিয়াম নিয়ে গঠিত। বৃহস্পতির দিনের দৈর্ঘ্য প্রায় 10 ঘন্টা, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 11.8 বছর সময় লাগে। অর্থাৎ বৃহস্পতির 1 বছরের দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় অনেক বেশি। তাহলে আমরা পৃথিবীর সাথে বৃহস্পতির একটু তুলনা দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে তোমরা এভাবে পৃথিবী গ্রহ সম্পর্কে এভাবে তোমরা একটা অনুচ্ছেদ লিখতে পারো। এবার আমাদের মূল কাজটা ছিল একটা সৌর মডেল লিখতে হবে। দেখো আমি এখানে একটা সৌর মডেলের ছবি দিয়েছি। তাহলে তোমরা কি করতে পারো, গোলাকার তোমাদের কোনো কিছু থাকলে তোমরা এভাবে দিয়ে একটা সৌর মডেল বানাতে পারো, অথবা তোমরা কাগজ কেটেও এভাবে বানাতে পারো। হ্যাঁ, স্কেল মার্জিন করে এভাবে তোমরা সুন্দর করে তৈরি করবা, অথবা তোমরা এভাবেও তৈরি করতে পারো। কেউ যদি চাও যে আমরা এভাবে তৈরি করবো, সেভাবেও তৈরি করতে পারো। আরেকটা হলো, কেউ যদি চাও যে না আমি এভাবে তৈরি করব না, আমি পেন্সিল দিয়ে শুধু আঁকবো, তাহলে তোমরা এইভাবে আঁকতে পারো। আমি তোমাদের 3টা মডেল দিয়েছি, তোমরা যে কোনো একটা মডেল মেনটেন করতে পারো, এগুলো রঙও করতে পারো। তোমরা এভাবে সাদা কাগজের মাঝে তোমাদের পরীক্ষার খাতার মধ্যে এভাবে আঁকতে পারবা, যদি তোমাদের এটা আসে। আর আরেকটা হলো যে আমরা বলছি কেন পৃথিবীতে জীব বসবাস করতে পারে, এটা লাস্ট প্রশ্ন ছিল আমার। উত্তরটা হলো পৃথিবীতে জীব বসবাসের কয়েকটা কারণ আছে, যেমন একটা উপযুক্ত দূরত্ব। দেখো পৃথিবী কিন্তু সূর্য থেকে একটা উপযুক্ত দূরত্বে আছে। মানে এখন যদি সূর্য থেকে যদি একবারে কাছে থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে বাঁচতে পারতাম না। আবার বায়ুমণ্ডল, পৃথিবীর বায়ুমণ্ডলে কিন্তু নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এগুলো অন্য কোনো বায়ুমণ্ডলে অন্য কোনো গ্রহের বায়ুমণ্ডলে এগুলো নাই। আবার তরল পানি, পৃথিবীতে প্রচুর পরিমাণে তরল পানি আছে, যা জীব বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। এবার জৈবিক উপাদান, পৃথিবীতে বেঁচে থাকার জন্য আরো প্রচুর পরিমাণে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো আছে, যেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং এগুলো উদ্ভিদ প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। এবং উপযুক্ত তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রা কিন্তু সহনীয়। তোমরা দেখো যে 14 ডিগ্রি গড় তাপমাত্রা। তো চৌম্বক ক্ষেত্র, আবার পৃথিবীর একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র আছে, যা সূর্যের ক্ষতিকর সৌর বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে। ঠিক আছে। আবার প্রাকৃতিক সম্পদ ও স্থিতিশীল পরিবেশ, পৃথিবীতে কিন্তু বেঁচে থাকার জন্য অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। তাহলে এভাবে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং তোমরা মূল প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যেন তোমরা মূল প্রশ্ন যখন পরীক্ষার আগে পাবা, আমরা যখন দিব তখন তোমরা দ্রুত পেয়ে যাও, নোটিফিকেশন পেয়ে যাও। এই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর সবাই একটা করে লাইক দিবা, তোমাদের জন্য আমি কষ্ট করতেছি। তোমাদের আর পরে 2টা ভিডিও থাকবে, ওই 2টা ভিডিও পর্যন্ত তোমরা বই শেখা হয়ে যাবে, আর তোমরা ফাইনাল প্রশ্নের জন্য অপেক্ষা করবা। ঠিক আছে। তোমরা দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়, আমি তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। তোমরা হলো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যেন তোমরা নতুন নতুন ভিডিওগুলো